আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, 2026 সনের ফেব্রুয়ারি মাসের 26 তারিখ সন্ধ্যাবেলায় এই ভিডিও করছি। আজকের শবে বরাতের রাত্রি, পবিত্র, মহান, যারা ইসলাম ধর্মাবলম্বী তাদের জন্য বরকতময় একটি রজনী। তো যারা সাধারণ আমজনতা তারা এই রজনীতে দুটো ডাল ভাতের জন্য চিৎকার করবেন, কান্নাকাটি করবেন। আর যারা রাজাবাদশাহ হওয়ার স্বপ্ন দেখেন তারা প্রথমত নিজের বিজয় চাইবেন, আর প্রতিপক্ষর পরাজয় চাইবেন। আর সেই আবহাওয়ার মধ্যে আজকের দিনটিতে রাজনীতির যে রঙ্গ, সেই রঙ্গ রীতিমতো জমে একেবারে বরফ হয়ে গেছে। বরফ হয়ে গেলাম এই কারণে যে যখন যে কোনো রং তামাশা এটি বায়বীয় অবস্থায় থাকে তখন এটি স্বাস্থ্যকর, আপনি দেখতে পাবেন, কিন্তু আপনাকে আঘাত করবে না। কিন্তু যখন কোনো রং তামাশা জমে বরফ হয়ে যায় তখন সেই বরফ যদি খণ্ড বিখণ্ড চূর্ণ বিচূর্ণ হয় এবং তা যদি আপনার দিকে ছুঁড়ে মারা হয়, এবং বরফের যে চাকু, বরফের যে ধারালো যে ফলা, এটি যে কোনো মরণঘাতী মারণাস্ত্র তার চেয়ে কোনো অংশে কিন্তু আপনার জন্য কম ক্ষতিকর নয়। আমাদের রাজনীতিতে যে কাদা ছোড়াছুড়ি, চেরাছুড়িতে, এটি এখন বরফ ছোড়াছুড়িতে পরিণত হয়েছে, এবং যেন তেন বরফ নয়, পেজা বরফ নয়। এই বরফ হলো অ্যান্টার্কটিকার যে শক্ত স্বচ্ছ বরফ, যার অগ্রভাগ যে কোনো তলোয়ারের চেয়ে ক্ষুরধার হয়ে থাকে। সেই বরফ এখন ছড়াছড়ি হচ্ছে। কারণটা কি? কারণ হলো দেশের দুটো রাজনৈতিক দল যারা দীর্ঘদিন ধরে বন্ধু ছিলেন, পারস্পরিক যে সম্পর্ক এবং পরস্পরের যে একে অপরের পরিপূরক, এভাবে তারা প্রায় 50 বছর পথ চলেছে একে অপরের সঙ্গে কাঁধ মিলিয়ে, 1975 থেকে 2025 সন অবধি। হঠাৎ করে তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে, ধাক্কাধাক্কি শুরু হয়েছে, প্রতিহিংসা শুরু হয়েছে, এবং সেই প্রতিহিংসার চরম যে পর্যায়, এটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 2026 সনের ফেব্রুয়ারি মাসের আজকের এই দিনটিতে। যদি আজকের দিনে জামাতের কর্মসূচির কথা আপনি চিন্তা করেন, আপনি দেখবেন যে জামাতের আমির ডক্টর শফিক, তিনি চট্টগ্রামে যে তাদের ঐতিহাসিক যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে তারা নির্বাচনী সমাবেশ করছেন, এবং সেই সমাবেশে তিনি যে ভাষায় প্রতিপক্ষকে আক্রমণ করেছেন, অবস্থার দৃষ্টি মনে হচ্ছে তিনি ধৈর্য হারিয়ে ফেলেছেন। তার খুব রাগ হচ্ছে, তার ভীষণ রকম মেজাজ গরম হচ্ছে, এবং তিনি যেটি বলছেন যে যদি জামাত ক্ষমতায় আসে এবং আপনারা যদি জামাতকে ভোট দেন, তাহলে জামাতের এই রাষ্ট্র ক্ষমতা, তাদের যে এক্সিকিউটিভ পাওয়ার, এটা প্রয়োগ করে তারা দুর্নীতিবাজ যারা লোকজন রয়েছেন, যারা জনগণের হক মেরে দিয়ে পেটের মধ্যে পুরেছে, সেই তাদের পেটের মধ্য থেকে সে টাকা বের করে তিনি আনবেন, এবং সেই অর্থ, দুর্নীতির যে অর্থ, এটি রাষ্ট্রীয় কোষাগারে জমা করবেন, এবং দুর্নীতিবাজদেরকে তিনি দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন। স্পষ্টতই তার এই যে হুমকি, এই হুমকি বিএনপির উপর। কেন? বিএনপি সাম্প্রতিক সময় নানা রকম কথা বলে, ন্যারেটিভ তৈরি করে, সামনে পিছনে নানা রকম জটিলতা দিয়ে জামাতের রাজনীতি এবং ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানের যে ব্যক্তিগত জীবন, এটিকে রীতিমতো হুমকির মধ্যে ফেলে দিয়েছেন। সাম্প্রতিক সময় যে তার এক্স হ্যান্ডেলে হ্যাক হয়ে যাওয়া এবং একটি যাকে বলা হয় নারীদেরকে একটি গালি দেওয়া সংক্রান্ত বিষয় নিয়ে বিএনপি যারা লোকজন, তারা এতটা সারা বাংলাদেশ উত্তাল করে ফেলেছে, এবং বিএনপি নারী নেত্রী, নারী কর্মী এবং নারীবাদী বিভিন্ন সংগঠনগুলোকে যেভাবে বিএনপি শফিকুর রহমানের বিরুদ্ধে নামিয়ে দিয়েছে, তাতে করে জনাব শফিকের যে ভাবমূর্তি, তার যে চেহারা সুরত, তার যে অস্তিত্ব, তার যে পদ পদবী, ঠিক তিনি যা, তার সঙ্গে আসলে এই রাজপথে তাকে নিয়ে যে ন্যারেটিভগুলো তৈরি করা হচ্ছে, এগুলো মানায় না। শুরুতে বললাম যে রাজনীতির যে বরফ, এটা গলছে না, এই বরফ আরও শক্তিশালী হচ্ছে এবং তীক্ষ্ণ হচ্ছে। তার প্রমাণ জামাতের আমির যখন গেছেন চট্টগ্রামে, সেখানে একটি উলফ, যেটিকে বলা হয় নেকড়ে, বরফ মেরু অঞ্চলের নেকড়ে, নেকড়ের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। সেই মেরু অঞ্চলের নেকড়ে, পিছনে বরফ আচ্ছাদিত মেরু অঞ্চল, এবং তার মধ্যে সফেদ সাদা পোশাক এবং শ্বেত শুভ্র দাড়ি সম্বলিত জামাতের আমির যেভাবে দাঁড়িয়ে আছেন, এর মাধ্যমে তিনি কি ইঙ্গিত দিতে চাচ্ছেন বিএনপির জন্য, প্রতিপক্ষের জন্য, দেশবাসীর জন্য, এটি নিয়ে আরেক দফা আলোচনা করবো। এবার একটু বিএনপিকে নিয়ে কিছু বলা যাক এবং বিএনপির রাজনৈতিক ময়দান থেকে ঘুরে আসি। জামাতের আমির যখন চট্টগ্রামে
তখন ঠিক সেই সময়টাতে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি খুলনাতে গেছেন। খুলনার ওই অঞ্চলে রাজনৈতিক বিরোধ বহুকালের, বিএনপির রাজনৈতিক বিরোধ বহুকালের, এবং ওখানে মূলত শহরের রাজনীতি মানে পৌরসভা রাজনীতি বা সিটি কর্পোরেশনের রাজনীতি উঠিয়ে জনাব মুজিবুর রহমান, উঠিয়ে জনাব নজরুল ইসলাম মঞ্জু, আমরা মঞ্জু হিসেবে জানি, উনি নামটা হয়তো ভুল হতে পারে, আপনি মাফ করে দেবেন, ওনার ডাকনাম মঞ্জু, আমাদের বন্ধু মঞ্জু ভাই। 2009 সালে তার সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছিল। তিনি আমার একই সংসদীয় কমিটির সতীর্থ ছিলেন যোগাযোগ মন্ত্রণালয়ের। তো সেই সুবাদে ব্যক্তিগতভাবে তিনি এবং তার পরিবারের সঙ্গে অসাধারণ একটি সম্পর্ক ছিল, এবং আমরা দীর্ঘ সময় চায়নাতে একত্রে ভ্রমণ করেছি। তো তিনি আপাদমস্তক পায়ের নখ থেকে মাথা পর্যন্ত একজন জাতীয়তাবাদী আদর্শের সৈনিক, এবং তার এলাকাতে যথেষ্ট জনপ্রিয়। তো 2009 থেকে আজ অবধি তিনি বারবারই দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ তাদের রোষানলে ছিলেন। আরও স্পষ্ট করে ভাবে বলতে গেলে বলা হয় যে তিনি জনাব তারেক রহমান সাহেবের রোষানলে ছিলেন। এখন পুরো খুলনা বিভাগের রাজনীতি যিনি ধারণ করেন, যার জনপ্রিয়তা কিংবদন্তি, যে কোনোভাবে তিনি পাশ করে আসার ক্ষমতা রাখেন, সাংগঠনিক ক্ষমতা যার হাতে, তিনি তারেক রহমান সাহেবের রোষানলে ছিলেন এবং এখন পর্যন্ত আছেন। তিনি যদিও মনোনয়ন পেয়েছেন, কিন্তু তিনি তারেক রহমান সাহেবের প্রিয় পাত্র নন। দ্বিতীয়ত, তারেক রহমান সাহেবের যিনি প্রিয় পাত্র মিস্টার বকুল, ছাত্র বিষয়ক সম্পাদক, তো তিনি আবার মঞ্জু সাহেবের মতো অতটা জনপ্রিয় নন। তারেক রহমান সাহেবের ক্ষমতায় যদি দলের মধ্যে এই মুহূর্তে বাংলাদেশে 1 নম্বর ক্ষমতাধর ব্যক্তি থাকেন, তিনি জনাব বকুল। মিস্টার বকুল তিনি ঢাকার রাজনীতিতে তারেক রহমান সাহেবের প্রভাব দেখে তিনি উইদিন দ্য পার্টি অফিস, উইদিন দ্য লবিস্ট গ্রুপ, হি ইজ এ ভেরি পাওয়ারফুল ম্যান। কিন্তু তৃণমূলের রাজনীতিতে তিনি এখনো পর্যন্ত জনাব মঞ্জুর পর্যায়ে যেতে পারেননি। তো সেই অবস্থায় তারেক রহমান সাহেব খুলনায় গেছেন, এবং সেই মঞ্জুকে ধারের কাছে আমি দেখলাম না। দেখলাম যেটা, যে তিনি তার যে প্রিয় ভাজন জনাব বকুল তার বাসায় গেছেন, সেখানে তিনি আহার সেরেছেন, এবং সেই ছবি আমরা ইন্টারনেটে দেখতে পেলাম। কাজেই জাতীয়তাবাদী রাজনীতির যে বিরোধ, সেই বিরোধের পাদপীঠে বসে জনাব তারেক রহমান সাহেব তার পিতার মতো বিরোধ নিষ্পত্তি না করে বরং পুরনো বিরোধকে তিনি আরও উস্কে দিলেন। তো সেই অবস্থায় খুলনার যে রাজনীতি, সেই রাজনীতিতে বিএনপি সম্ভবত ভালো করতে পারবে না, বরং এখানে অনেকগুলো জায়গা, খুলনা বিভাগের অনেকগুলো জায়গাতে জামাতের প্রাধান্য রয়েছে। এমনকি খুলনা যে জেলা, বিভাগ নয়, জেলার যে সংসদীয় আসন, বেশ কয়েকটি সংসদীয় আসনে তার যাকে বলা হয় জামাতের বেশ গুরুত্বপূর্ণ একটা অংশীদারিত্ব রয়েছে, শক্তিমত্তা রয়েছে। তো সেখানে তারেক রহমান সাহেব গেছেন। তো এটার রাজনৈতিক গুরুত্ব ভবিষ্যতে বোঝা যাবে, কিন্তু আমরা সেই খুলনা থেকে এসে যদি এখন সারা দেশে দেখি, সেটি হলো বিএনপি যারা নেতাকর্মী রয়েছে তারা জামাতকে ঠাট্টা মশকরা টিটকারি করার চেষ্টা করছেন, এবং এগুলোই যাকে বলা হয় সাইবার বুলিং, সেই সাইবার বুলিংয়ের মাধ্যমে এগুলো হচ্ছে। জামাত জান্নাতের টিকিট বিক্রি করছে। জামাত যদি ক্ষমতায় আসে তাহলে আসলে বাংলাদেশ কেমন জান্নাত হবে এটি বলা মুশকিল। তবে যারা পুরুষ রয়েছেন তারা 4টি করে বিয়ে করার সুযোগ পাবেন। এগুলো নিয়ে আসলে বিএনপি যারা লোকজন রয়েছেন তারা ঠাট্টা মশকরা করছেন। অন্যদিকে যারা বিএনপির নারী, তারা বলার চেষ্টা করছে যে পুরুষ যদি 4টা বিয়ে করেন পৃথিবীতে, তাহলে আমাদের দশা কী হবে? আমাদের জন্য কি জামাত কিছুই করবে না? এবং এগুলো যারা অনেক নারী কর্মী আছেন জামাতের, ফেসবুক, টুইটার, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে যারা বেশ জনপ্রিয় হয়ে গেছেন টিটকারি করার জন্য, এরকম অনেক নারী কর্মী তারা জামাতের বড় বড় নেতাকে উপলক্ষ করে নানা রকম ঠাট্টা মশকরা টিটকারি তারা চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে অনেকে বলার চেষ্টা করছেন যে ঠিক আছে, দুনিয়াতে আপনারা না পান, আখেরাতে গিয়ে আপনারা তো জান্নাতে গিয়ে আপনারা গেলমান পাবেন, আর আপনাদের পুরস্কার হিসেবে আপনাদের স্বামী যদি জান্নাতি হন আপনি তাদেরকে পাবেন। এখন অনেক মেয়ে বলার চেষ্টা করছেন এটা কী ধরনের কথা, দুনিয়াতেও সেই ফতার বাবার সঙ্গে আমরা ঘর করলাম, যার যন্ত্রণায় আমরা অতিষ্ঠ, আর সেই জান্নাতে গিয়ে যদি সেই একই ফতার বাপকে পাই, তাহলে এটা আর নতুন কী হলো? এখন এগুলো নিয়ে ঠাট্টা মশকরা টিটকারি কিন্তু চলছে। এই টিটকারির মধ্যে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে তত মাঠের পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে, আর রাজনীতির যে সম্পর্ক, সেই সম্পর্কটা ক্রমশ বরফে জমাটবদ্ধ হচ্ছে। আর ক্ষমতার যে বলয়গুলো রয়েছে, সেটা ক্যান্টনমেন্ট বলেন, বঙ্গভবন বলেন, যমুনা মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দপ্তর সেটি বলেন, আমেরিকা বলেন, দিল্লি বলেন, তারপর ইসলামাবাদ বলেন, বেইজিং বলেন, সব জায়গা থেকে যে খবর আসছে তাতে করে রাজনীতির বরফ গলার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না,
আর রাজনীতির ময়দানের যে উত্তাপ সেটাও না কমে বরং বেড়ে যাচ্ছে। তাহলে বোঝার চেষ্টা করুন যে আপনার একদিকে সাহারা মরুভূমির সেই সাইমুম মরুঝড়, উত্তপ্ত মরুঝড়, আর অন্যদিকে অ্যান্টার্কটিকার যে বরফ, শীতল বরফ ক্রমশ আরও ঘনীভূত হচ্ছে। তো সেই লু হাওয়া এবং বরফ যদি 12 তারিখে মুখোমুখি হয়, 13 তারিখে এই বরফ আর যাকে বলা হয় লু হাওয়া, গরম হাওয়া, মরুঝড় একে অপরের সঙ্গে কোলাকুলি করে, মোলাকাত করে, কী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে একবার একটু ভাবুন তো। পৃথিবীর কোনো কিছুই ফিজিক্সের বাইরে নয়, উদ্ভিদবিদ্যার মানে জীববিদ্যার বাইরে নয়। এই পৃথিবীতে কোনো রাজনীতি কেমিস্ট্রি ছাড়া হয় না। এখানে যেভাবে কেমিস্ট্রি হবে ঠিক সেইভাবে হবে। আপনি নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড এই দুটো একত্রে মিশিয়ে দেবেন, তারপরে ফলাফল আশা করবেন মধু আর দুধ যেভাবে মিশালে একটা নতুন সুন্দর পানীয় তৈরি হয়, ওরকম একটা উপসর্গ আপনি আশা করবেন। এটা কখনোই হবে না। দুধ এবং মধু মিশালে যা হবে, নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড মেশালে ওই একই পরিণতি হবে, যার ব্যাখ্যা বিজ্ঞান দিয়েছে। আমাদের রাজনীতিতেও একই অবস্থা। সারা বছর আপনি ঝগড়াঝাটি করবেন, গণ্ডগোল করবেন, আর শেষ রজনীতে এসে আপনার মধ্যে একটা মধুময় সম্পর্ক হবে। এটা পৃথিবীতে কখনোই হয় না। কি বুঝলেন? 12 তারিখে কী হতে যাচ্ছে? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।